প্রিয় দর্শক, বিশ্ব আজ এক অস্থির সময় পার করছে। চারিদিকে যুদ্ধ, গোলাবাজি, প্রাণহানি, চারিদিকেই এক অশনি সংকেত। আমরা আসলে কোন দিকে যাচ্ছি? বিশ্ব আজ কোন দিকে যাচ্ছে? আজ আমরা কথা বলবো এমনই একটি সাম্প্রতিক ইস্যু নিয়ে, অত্যন্ত সাম্প্রতিক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ ইস্যু। সেটা হচ্ছে যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র প্রসঙ্গ নিয়ে। আজ এ বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আছেন আমার সহকর্মী আফরিন মিম। মিম, আমরা যেটা আলোচনা করছিলাম যে এই যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, এটার আসলে এখনকার বর্তমান অবস্থাটা যদি আপনি বলেন। শনিবার সকাল থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিন্তু ইরানের উপর বৃহৎ পরিসরে সামরিক হামলা শুরু করে। এই সামরিক অভিযানে কিন্তু রোববার সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কিন্তু নিহত হন। আর তার এই মৃত্যুতে ইরানে কিন্তু 40 দিনের রাষ্ট্রীয় শোক এবং 10 দিনের সরকারি শোক ঘোষণা করা হয়। বিভিন্ন এই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি মধ্যপ্রাচ্যে কিন্তু একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, পাল্টা হামলাও শুরু করেছে ইরান। আমি আসলে জানতে চাই যে এই যে ইরানের উপর এত বড় হামলা শুরু করলো ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে, এর আসলে কারণটা কি, বা কেন এরকম আক্রমণের একটা হঠাৎ করে এই ধরনের আক্রমণ, এর সূত্রপাতটা কিভাবে হয়েছিল? হ্যাঁ মিম, আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, এই ঘটনার সূত্রপাতটা কোথা থেকে, কেন ইরানের সাথে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের এই সংঘাতের প্রয়োজনটা হলো, এটার আসলে 2024 সালে, তার আগে বলতে হবে যে যখন ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হচ্ছিল, তখন ইরান সমর্থিত হামাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই যুদ্ধে। এটার শুরুটা হয়েছিল তারপরে 2024 সালের 1 এপ্রিল ইসরায়েল সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে হামলা চালায়। সেই হামলায় সেই সময়ের ইরানের অত্যন্ত প্রভাবশালী বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার জেনারেল রেজা শাহিদি নিহত হয়েছিল। সেই সময় ইরান এক ধরনের ধাক্কা খেয়েছিল। তার এত বড় একজন কমান্ডার নিহত হওয়ার পর ইরানও চেয়েছিল এর একটা সম্মুখ জবাব দেবে, এবং এর পাল্টা প্রতিশোধে ইরান তারই কিছুদিন পর 300টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একাধিকভাবে আপনারা জানেন 300 থেকে 330টা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল সেই সময়ে। এর ফলশ্রুতিতে আবার যেটা হয়েছিল, ইসরায়েল পাল্টা হামলা চালায়, ইরান আরও পাল্টা হামলা চালায়। এরপরে ইরান আরও 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তারপরে যেটা হয়েছে যে ইরানের হামাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, হামাস নেতাকে হত্যা করা হয়েছিল, হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। তারপরে মানে এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে এক ধরনের ছায়াযুদ্ধ, সেটা ধীরে ধীরে যুদ্ধ পরিস্থিতির দিকে অগ্রসর হয়েছে। সবার আগ্রহ যে পরাশক্তিগুলোর ভূমিকা কী এই যুদ্ধ পরিস্থিতিতে, ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতিতে রাশিয়া বা চীন কি বলছে, চীনের ভূমিকা নিয়ে যদি আপনি আমাদেরকে বলেন। এরই মধ্যে কিন্তু ইরানে এই ধরনের হামলায় কিন্তু একজন চীনা নাগরিক নিহত হয়েছেন। তার জন্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু শোক জানানো হয়েছে, তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আপনি খেয়াল করেছেন কিনা, চীনের বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হচ্ছে যে এই ধরনের হামলার তারা তীব্র নিন্দা জানাচ্ছে, পাশাপাশি সামরিক এই হামলা তারা বন্ধের আহ্বান জানাচ্ছে। এরই মধ্যে কিন্তু জাতিসংঘের চীনের স্থায়ী প্রতিনিধি ফুচং বলেছেন যে অন্যান্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান জানাতে হবে। তারা কিন্তু বলেছে আলোচনা এবং কূটনৈতিকভাবে নিষ্পত্তি কিন্তু এর একমাত্র পথ। এছাড়া কিন্তু ওয়াংই কিন্তু এরই মধ্যে 3টি প্রস্তাব উত্থাপন করেছে। তার মধ্যে একটি প্রস্তাব হচ্ছে যে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে, যাতে এই সামরিক পরিস্থিতিটা আরো বেশি বিস্তৃত না হয়। আর দ্বিতীয় যে প্রস্তাবটি করেছে সেটি হচ্ছে দ্রুত সংলাপ ও আলোচনায় ফিরে যেতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষকে কিন্তু শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হয়ে আলোচনা প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বলা হয়েছে। তৃতীয় প্রস্তাবে কিন্তু ওয়াংই বলেছেন একতরফা পদক্ষেপের বিরোধিতা করতে হবে। এছাড়া কিন্তু আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপ করেছেন। তারা বারবারই বলছেন যে ইরানের উপর এই ধরনের হামলা বা মধ্যপ্রাচ্যে যে ধরনের যুদ্ধ বিস্তৃতি ঘটেছে বা পাল্টা হামলা শুরু হয়েছে, এটা বন্ধ করতে হবে এবং আলোচনার মাধ্যমে কিন্তু এটার সমাধান তারা চাচ্ছে। আপনাকে আরেকটা বিষয় একটু বলতে চাই, বিভিন্ন দেশের নাগরিক কিন্তু যেসব জায়গায় এখন হামলা হচ্ছে, বিভিন্ন দেশের নাগরিক কিন্তু এরই মধ্যে নিহত হয়েছে। ইরানে বিভিন্ন বয়সী মানুষ মারা গেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজের শিক্ষার্থীরাও মারা গেছেন, শিশুরাও মারা গেছেন। পাশাপাশি কিন্তু
আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু এক ধরনের তীব্র নিন্দা জানানো হয়েছে, এই ধরনের হামলার বিরোধিতা করা হয়েছে, যে এই ধরনের হামলা নিশ্চয়ই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই ধরনের এত বড় একটি হামলা বা বিশ্বের সবার নজর এখন এই সংবাদের দিকে, যে কি হচ্ছে বিশ্বে এখন কি হচ্ছে, এই পরিস্থিতিতে এই ধরনের হামলায় বিশ্বের বিভিন্ন দেশ কি বলছে আপনি কি মনে করেন, বা কি সংবাদ মাধ্যমে কি উঠে আসছে? ইরানের উপর এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে রাশিয়া, স্পেন, ফ্রান্স, ওমান সহ অনেক দেশ, এবং সবাই চেয়েছে যে আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের কোনো আরও নতুন করে কোনো যুদ্ধ সৃষ্টি হোক, এটা কেউ চায় না। সবাইকে শান্তি বিরাজ করতে বলা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ অত্যন্ত নিন্দা জানিয়েছে। বিশেষ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজ তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সবাইকে জাতিসংঘ সনদ বাস্তবায়ন করার অনুরোধ জানিয়েছেন, বিশ্বের শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন, এবং আর কোনো যুদ্ধ নয়, আর কোনো সাধারণ মানুষের প্রাণহানি নয়, সবাইকে এগুলো থেকে বিরত থাকার জন্য তিনি অনুরোধ করেছেন। অনেকেই বলছে যে চীন কেন সরাসরি বা যুদ্ধে অংশগ্রহণ করছে না, বা চীন কি বলছে। আমি কিন্তু আপনাকে ব্যাখ্যা করলাম যে চীন কিন্তু তার অবস্থান থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, তারা কিভাবে শান্তিপূর্ণভাবে এই যুদ্ধটাকে থামানো যায় তার জন্য কিন্তু পদক্ষেপ নিয়েছে। আমি আপনার কাছে এখন জানতে চাই যে বিশ্ব কিভাবে এই সামরিক অভিযান বা এই সামরিক হামলাটাকে বিশ্ব কিভাবে দেখছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে চীন অত্যন্ত দূরে বসে জাস্ট অবজার্ভ করছে, কিন্তু আসলে তা নয়। কিন্তু পরিস্থিতি অন্যরকম। চীন বা রাশিয়ার মতো দেশগুলোর ভূমিকার কারণেই কিন্তু চীন গত এক দশক ধরে বড় কোনো ধরনের নিষেধাজ্ঞার মধ্যে পড়েনি, এটাই বাস্তবতা। এবং তাদের এক ধরনের সমর্থনের কারণেই আজ একটা স্থিতিশীল পরিস্থিতি এতদিন পর্যন্ত বজায় ছিল। এখন যেটা হচ্ছে যে অনেকেই ধারণা করছে যে চীন কেন সরাসরি যুদ্ধে লিপ্ত হচ্ছে না, চীন কেন সরাসরি অস্ত্রের মদদ দিয়ে সহযোগিতা করছে না বা যুদ্ধক্ষেত্রে আসছে না। বিষয়টা হচ্ছে যে দেখেন, চীন বা রাশিয়ার মতো পরাশক্তিগুলো, এই ধরনের শক্তিগুলো যদি সরাসরি এই জাতীয় যুদ্ধে চলে আসে, তাহলে বিশ্ব পরিস্থিতি কোথায় যাবে? এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হবে, যেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এটা আসলে আমরা কেউই চাই না যে এরকম অনন্তকাল কোনো যুদ্ধ চলতে থাকুক। যুদ্ধ কিন্তু সাফল্য বয়ে আনে না, এটা অনিবার্য ধ্বংস এবং প্রাণহানি ছাড়া, ক্ষয়ক্ষতি ছাড়া আর অন্য কিছুকে নিয়ে আসে না। তাই আসলে এটাই অত্যন্ত বিচক্ষণভাবে আমার মনে হয় যে পরাশক্তিগুলো করছে, যেটা তাদের করা উচিত এই পরিস্থিতিতে। হ্যাঁ মিম, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা সবাই চাই একটি যুদ্ধ ছাড়া শান্তিময় সুন্দর পৃথিবী, যে পৃথিবীতে কোনো হানাহানি, বিদ্বেষ বা কোনো প্রাণ নাশ হবে না। আমরা সবাই চাই এমন একটি বিশ্ব যেখানে কেউ মাতবরি করবে না, কেউ চাইলেই কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে উঠিয়ে নিয়ে যাবে না, কেউ চাইলেই কোনো দেশের রাষ্ট্রনেতাকে হত্যা করবে না। এটা তো আসলে কোনো বিশ্ব হতে পারে না। এটা বিশ্ব একটা সুশৃঙ্খল নিয়ম নীতির মধ্যে চলে। এটা তো কোনো জঙ্গল নয় যেখানে যে যার ইচ্ছে মতো কোনো নিয়ম কানুন পরিচালিত করবে। আমরা চাই এরকম শান্তিময় একটি বিশ্ব। এই কামনায় আজকের মতো শেষ করছি। ধন্যবাদ আপনাকে।